প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ না পাওয়ায় অসন্তুষ্ট বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে। আর আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার শেষে জুনের মধ্যে নির্বাচন দিতে চান তারা। বিস্তারিত শফিকুল হকের রিপোর্টে। কবে হচ্ছে নির্বাচন, ডিসেম্বর নাকি জুনে? এমন প্রশ্নে রাজনৈতিক মহলে জোর আলোচনার মধ্যেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল। বুধবার বেলা 12টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় বৈঠকে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি চলে প্রায় 1.5 ঘণ্টা। বৈঠক থেকে বেরিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কি আলোচনা হয়েছে তাদের। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। এই কথা তিনি আজকে আবার বলেছেন। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। কেন বিএনপি ডিসেম্বরের নির্বাচন চায় সেটিও জানান দলটির মহাসচিব। বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা, তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলোতে ঐক্যমত্য হবে সব দলগুলোর, সমস্ত দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি। বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক ব্রিফিং হয় প্রধান উপদেষ্টার দফতর থেকেও। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, বিএনপি সংস্কারের বিষয়ে আন্তরিক, আর কবে রোডম্যাপ ঘোষণা হবে সেটিও স্পষ্ট করেন তিনি। যে কথাই বলুক না কেন, এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি। রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডিসেম্বর থেকে জুন, মানে হচ্ছে ডিসেম্বর থেকে জুন, বাট এর মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব অযথা কালক্ষেপণের বিন্দু মাত্র চেষ্টা আমাদের মধ্যে থাকবে না। নাম্বার 3 হচ্ছে যতটা সম্ভব সংস্কার আমরা করে যেতে চাই। শেষ প্রান্তে আলোচনাকালে আমাদের কাছে মনে হয়েছে আমাদের অনেক ব্যাপারে ব্যাখ্যা ওনারা বুঝতে পেরেছেন। আমাদের কাছে মনে হয়েছে ওনারা সন্তুষ্ট। অন্তর্বর্তী সরকারের কাছে গণহত্যার বিচারের জন আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন এই উপদেষ্টা। জানান, যতটা সম্ভব সংস্কার শেষ করে যেতে চান তারা। কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেব কিভাবে? শফিকুল হক, 71, ঢাকা। পলিটেকনিক ইনস্টিটিউটে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্টে বাতিল করা, পাশাপাশি যে কোনো বয়সের ভর্তির সুযোগ বাতিল সহ মোট 6 দফা দাবি আদায়ে সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। এবং কোনো কোনো এলাকায় শিক্ষকরা দাবি মেনে নেওয়ার আশ্বাসও দিয়েছেন, যদিও শিক্ষার্থীরা অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে বেলা 1টার দিকে অবরোধ তুলে নেন। আমাদের সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত। কুমিল্লায় বুধবার বেলা 11:15টায় জেলার 5টি সরকারি বেসরকারি পলিটেকনিকের কয়েক শত শিক্ষার্থী মহাসড়কে জড়ো হয়। ব্যানার, ফেস্টুন নিয়ে দাবি আদায়ে তারা মহাসড়কে বসে পড়ে। এ সময় উভয় লেনের কয়েকশো গাড়ি আটকে যায়। এক পর্যায়ে যানজট দেখা দেয় দীর্ঘ 20 কিলোমিটার এলাকায়। পরে শিক্ষকরা সেখানে এসে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। 2013 সালের ছাত্রছাত্রীরা এখনো জীবিত আছে, এখনো তাদের যেই জজবাটা শরীরে আছে, এখনো পর্যন্ত আমাদের ওই জজবাটা শরীরে এখনো পর্যন্ত আছে। ইনশাআল্লাহ আমরা দেখাবো। না, যন্ত্রপাতি এগুলো রক্ষণাবেক্ষণের জন্য, এগুলো পরিষ্কারের জন্য তাদের কিভাবে আমাদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়, এটা হচ্ছে আমাদের বড় প্রশ্ন। বগুড়া বনানী এলাকায় বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে বগুড়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সিলেটেও বুধবার সকাল 11টায় চণ্ডীপুর মোড়ে সিলেট পলিটেকনিক্যাল শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ না ছাড়ার ঘোষণা দেন। এটা আমরা এখন জানি না কতক্ষণ থাকবে, যতক্ষণ আমাদের দাবি না মানা হবে ততক্ষণ আমরা অবরোধ করব। যারা
অধিকাংশ এসএসসি পাস করে ক্লাব ইনস্ট্রাক্টরে হয়। তারা কারিগরি মানে কারিকুলামটা কি এটাও জানে না, তারা কি করে আমাদের গ্রেডে চাকরি পায়। তাদের দাবি শিক্ষার্থীরা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্টে বাতিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে যে কোনো বয়সে ভর্তির সুযোগ বাতিল সহ তাদের 6 দফা মানতে হবে। ঝিনাইদহে বুধবার সকাল 11টা থেকে বেলা 12:30 পর্যন্ত শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সড়ক অবরোধ করে পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় ঝিনাইদহ থেকে সব রুটে যান চলাচল বন্ধ ছিল। ফারদিন নীরব, ৭১। ওদিকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে 37 শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার এবং কুয়েট উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত 9:30টায় বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সরাউদ্দি হলের সামনে এসে শেষ করে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা। এই সমাবেশে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কুয়েটে অন্যায্য এবং অন্যায়ভাবে 37 শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানায়। পাশাপাশি কুয়েট উপাচার্যের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতা, শিক্ষার্থীদের হল থেকে বিদ্যুৎ পানি বন্ধ করে হল থেকে বের করে দেয়া এবং তাদেরকে মামলার ইন্ধন সাথে বহিষ্কার করার জন্য উপাচার্যের পদত্যাগের দাবিতে সংহতি জানায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শাখা চালু এবং অন্য হাসপাতালে নিয়মিত অনুশীলনের সুযোগ সৃষ্টির দাবিতে সড়ক অবরোধ করেছে মেডিকেলের শিক্ষার্থীরা। সকালে সিলেট সুনামগঞ্জ সড়কের মদনপুর মেডিকেল কলেজের সামনে এলাকায় দুই পাশে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে অবরোধ করে তারা। অবরোধের কারণে এরই মধ্যে ওই সড়কে করে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার তারা একই দাবিতে ক্লাস বর্জন এবং কর্মসূচি পালন করেছিলেন। এতে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুল ছাত্র সাব্বির হোসেনকে অপহরণ এবং হত্যার প্রতিবাদে বিক্ষোভ করে শিক্ষার্থী সহ এলাকাবাসী। বেলা 12টায় 2 ঘন্টা ধরে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় ওই মহাসড়ক সহ দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী সব যানবাহন আটকা পড়ে। ওদিকে অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে দোষীদের গ্রেপ্তার এবং শাস্তির আশ্বাস দিলে প্রায় 2 ঘন্টা পর বিক্ষোভকারীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। নিহত সাব্বির উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং বিশ্ববাড়ি উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর ছাত্র। মঙ্গলবার দুপুরে সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইকো খামারের পরিত্যক্ত কূপ থেকে সাব্বিরের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পাবনার চাটমোহরে শিশু শিক্ষার্থী জুই হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার সকালে চাটমোহর নতুন বাজার খেয়াঘাট এলাকায় এই কর্মসূচির আয়োজন করে বড়াল বিদ্যানিকেতন। এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। সোমবার বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় নাটোরের বড়াইগ্রাম উপজেলার গারফা উত্তরপাড়া এলাকার শিশু শিক্ষার্থী জুই। মঙ্গলবার সকালে পাবনার চাটমোহর উপজেলার রামপুর এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে চাটমোহর থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি মামলা দায়ের করেন। তবে ঘটনায় জড়িত এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। নওগাঁর মহাদেবপুরে ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশা উল্টে বৃদ্ধ যাত্রী সিরাজ আলী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 যাত্রী। বুধবার উপজেলার খাজুর ইউনিয়ন পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান সকালে বাড়ি থেকে একটি চার্জার চালিত অটোরিকশা করে মহাদেবপুর হাটে আসছিলেন সিরাজ আলী। পথের মধ্যে একটি দ্রুতগামী ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে একটি ডোবায় পড়ে যায় অটোরিকশাটি। এতে ঘটনাস্থলে সিরাজুল নিহত হন। এ সময় অটোরিকশায় অন্য যাত্রীদের মধ্যে 2 যাত্রী আহত হলে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবশেষে বন্দর থেকে এবার পুরো হিস্সাটা আদায় করে ছাড়ল চট্টগ্রাম সিটি কর্পোরেশন। পৌর কর হিসেবে আপাতত 100 কোটি টাকা পাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অতীতের কোনো মেয়র ন্যায্য পাওনা পুরো কর আদায় করতে না পারলেও পারলেন বর্তমান মেয়র ডাক্তার সাদাত হোসেন। এখন থেকে বছরে 160 কোটি টাকা কর দিতে রাজি হয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মেয়র বলছেন এই টাকা নগর উন্নয়নের পাশাপাশি শিক্ষা আর স্বাস্থ্য খাতে ব্যবহার হবে। জহিরুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম শিল্পী। চট্টগ্রাম বন্দরের আয় থেকে 1% হিস্যার পাশাপাশি 1,40,77,000 বর্গফুট অবকাঠামোর জন্য বার্ষিক 160 কোটি টাকা পৌরকর দাবি করে চসিক। এ নিয়ে 2 সংস্থার মধ্যে চিঠি চালাচালির পর বিষয়টি নৌপরিবহন মন্ত্রণালয় পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত সিটি কর্পোরেশনের দাবি করা 160 কোটি টাকার পৌরকরের মধ্যে আপাতত 100 কোটি টাকা দেওয়ার জন্য বন্দরের নির্দেশ দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।
ওরা প্রায় 115 কোটি টাকা আমাদের কাছে চেয়েছে। আমরা সেটা মন্ত্রণালয়ের অনুমতির জন্য চিঠি লিখেছিলাম এবং মন্ত্রণালয় থেকে অনুমতি পেয়েছি। তো এটা সহসায় আমরা আমাদের বোর্ডের সিদ্ধান্তক্রমে আমরা 100 কোটি টাকা পে করব। চলতি অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি বেসরকারি হোল্ডিং মিলিয়ে মাত্র 154 কোটি 86 লাখ টাকা পৌরকর আদায় করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অথচ 2024-25 অর্থবছরে সিটি কর্পোরেশনের বাজেট রয়েছে 1981 কোটি টাকার। প্রতি অর্থবছরে প্রায় 1000 কোটি টাকা সরকারের কাছ থেকে বরাদ্দ পায় সিটি কর্পোরেশন। স্কুল কলেজ সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলোতে যারা শিক্ষক আছেন তাদের যদি কোনো অভাব অভিযোগ থাকে সেগুলো তারা পূরণ করতে পারে, নগরীকে পরিচ্ছন্ন করার জন্য উদ্যোগ নিতে পারে। বর্তমান সরকার যে একটা বিনিয়োগের জন্য একটা বিশাল সম্ভাবনার সৃষ্টি করেছে, সেটার জন্য চট্টগ্রাম একটা খুব চমৎকার একটা জায়গা। 100 কোটি টাকা পেয়ে সন্তুষ্ট হলেও সিটি কর্পোরেশন পুরো 160 কোটি টাকা আদায়ের অপেক্ষায় রয়েছে। বন্দরের কাছ থেকে পাওয়া এই 100 কোটি টাকা শিক্ষা, স্বাস্থ্য খাত এবং নগরবাসীর বিনোদনের জন্য ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন সিটি মেয়র। অ্যামাউন্টটা ইনফ্যাক্ট 162 কোটি টাকায়, আলটিমেটলি 162 পরে গিয়ে বোধহয় 160 কোটি টাকা। তো সেখান থেকে 45 কোটি টাকা তারা যেহেতু আগে দিয়েছে, তাহলে এখন আমরা পাচ্ছি বাকি 115 কোটি টাকা। 115 কোটি টাকা থেকে এখন তারা 100 কোটি টাকা দিবে, বাকি 15 কোটি টাকা তারা দিয়ে দেবে। বাট প্রতি বছরে 162 কোটি টাকা তারা দিবে। বর্তমানে 516টি সরকারি হোল্ডিং থেকে চসিকের আয় 79 কোটি 53 লাখ টাকা, বেসরকারি হোল্ডিং থেকে আয় 75 কোটি 33 লাখ টাকা। হাসান আহমেদ, 71। নতুন শিল্প ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের দাম 33% বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। একদিকে গ্যাস সংকট, অন্যদিকে মূল্যবৃদ্ধি। এতে নারায়ণগঞ্জের নিটিং ডাইং এবং টেক্সটাইল বিনিয়োগ ঝুঁকিতে পড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ী এবং শিল্প মালিকরা। এই সমস্যা সমাধানে দ্রুত সরকারি হস্তক্ষেপ দাবি করছেন তারা। নারায়ণগঞ্জ থেকে বিস্তারিত হাবিবুর রহমানের তথ্য এবং ছবিতে। নারায়ণগঞ্জে ছোট বড় মিলিয়ে প্রায় 700 মিল এবং কারখানা রয়েছে। প্রায় সবগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গ্যাসের উপর নির্ভরশীল। এর মধ্যে নিটিং, ডাইং ও টেক্সটাইলের ওয়াশিং প্ল্যান্টগুলি গ্যাস ছাড়া একেবারেই বিকল। এর মাঝেই নতুন শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্রে গ্যাসের দাম 33% বাড়িয়েছে সরকার। এতে শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি 30 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা এবং ক্যাপটিভে 31 টাকা 75 পয়সা থেকে বাড়িয়ে 42 টাকা নির্ধারণ হয়েছে। পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন সেসব শিল্প প্রতিষ্ঠানকেও 30 টাকার পরিবর্তে 40 টাকা দরে বিল দিতে হবে, যে বিল চলতি মাস থেকেই কার্যকর হবে। হুঁশিয়ারি ও নিট ব্যবসায়ীরা বলছেন গ্যাসের এমন মূল্যবৃদ্ধিতে ক্ষতির মুখে পড়েছেন তারা। শিল্প মালিকরা বলছেন গ্যাসের প্রেসার না থাকায় দিনের বেলায় কলকারখানার উৎপাদন বন্ধ রাখতে হচ্ছে। তবে এ সমস্যা থেকে উত্তরণে বিকল্প জ্বালানির দিকে নজর দেবার কথাও বলছেন ব্যবসায়ী ও শিল্প মালিকরা। বর্তমান সরকার যদি গ্যাসের মূল্যটা বৃদ্ধি করে, আমরা যে মালগুলা নিটিং করার পর ডাইংয়ে দেই ওয়াশ করাইতে, ওই গ্যাসের দাম বৃদ্ধিতে ডাইংওয়ালারা আমাদের উপর একটা মূল্য বৃদ্ধির প্রভাব দিবে, আর এটা আমার মালের উপরে পড়বে, আমি আমার কাস্টমার কাছে বেশি নিতে দেবো। আমাদের অল্টারনেটিভ এনার্জি সোর্স যেমন সোলার, এগুলো নিয়ে আমাদের দ্রুত কাজ করে এগুলোকে যত দ্রুত আমরা এস্টাবলিশ করতে পারবো তত আমরা এই চ্যালেঞ্জের সাথে অ্যাডজাস্ট হতে পারবো। একটা মাল উৎপাদন করতে যদি আমরা $4 পরে পুরানদের, তাহলে নতুনদের পড়বে যে $4.30 মতো। সেক্ষেত্রে 30 সেন্ট বেশি দিয়ে মার্কেট করতে পারবে। এই 30 সেন্টের জন্য আমি মনে করি বর্তমানে যে আমাদের প্রাইভেট সেক্টরে তাদের নতুন করে আমাদের ইন্ডাস্ট্রি বা গ্রোথ করা অনেক সম্ভাবনা কম। এদিকে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একজন পরিচালক জানান, গ্যাসের দাম বাড়লেও শিল্প মালিকরা পণ্যের দাম বাড়াতে পারছেন না। অপচয়ে আসলে যদি আমরা রোধ করতে পারি আমাদের সর্বক্ষেত্রে গ্যাসের, তাহলে এটা সম্ভব। কিন্তু এই যে গ্যাসের দাম বৃদ্ধিতে নতুন ইনভেস্টররা যদি ইনভেস্টমেন্টে আগ্রহটা কমে যায়, সেটা আমাদের লস। দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট। এর বিপরীতে সরবরাহ হচ্ছে 266 কোটি 20 লাখ ঘনফুট। তবে দুটি এলএনজি টার্মিনাল চালু থাকলে গড় সরবরাহ থাকে 290 কোটি ঘনফুটের কিছু বেশি। সংশ্লিষ্টরা মনে করেন এই খাতের সবার সঙ্গে আলোচনা করে গ্যাসের সহনীয় মূল্য কাঠামো ঠিক করা জরুরি। হাসান আহমেদ, 71।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ মোকামে কমেছে ধানের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রতি মণ ধানে দাম কমেছে ৮০ থেকে ১০০ টাকা। পাইকাররা জানান দূর দূরান্ত থেকে বেশি লাভের আশায় মোকামে ধান এনে লোকসান গুনতে হচ্ছে। আর চালকল মালিক এবং আড়তদাররা বলেছেন মোকামে আনা বেশিরভাগ ধান ভেজা। এছাড়া আমদানি বেড়ে যাওয়ায় ধানের দরপতন হয়েছে। জালালউদ্দিন রুমির তথ্য এবং ছবিতে প্রতিবেদন। পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ ধানের মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ। প্রতি মৌসুমে উৎপাদিত ধান নিয়ে কিশোরগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুর সহ হাওড়াঞ্চল থেকে পাইকাররা নদীপথে ধান নিয়ে আসেন এখানে। চলতি মৌসুমেও আসতে শুরু করেছেন তারা। প্রতিদিন এই মোকামে ৮০ থেকে ৯০ হাজার মণ ধান কেনা বেচা হচ্ছে। তবে আকস্মিকভাবে ধানের দাম কমে যাওয়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পাইকাররা। তারা জানান এক সপ্তাহ আগেও প্রতিমণ চিকন ধান ১১০০ টাকা দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ১০৩০ থেকে ১০৫০ টাকায়, আর মোটা ধান বিক্রি হচ্ছে ৮৭০ থেকে ৯০০ টাকায়। অথচ পরিবহন সহ এই ধান আনতে খরচ হয় ১০৫০ টাকা পর্যন্ত। দাম তো কমে আনছি ৮৮০ টাকা, এখন বেচছি ৮২৫ টাকা। এখন ৩০ টাকা ২০ টাকা করে বেচছে, আমরা অনেক টাকা লোকসান হইতেছে। সরকার লিড দরকার প্রথমে বাজারটা উঠতেছে এখন ব্যাপারে মারিয়েছে, এখন কমতেছে তো বাজারটা, আমরা মারিয়েছি। দাম কমার পেছনে কোনো কারসাজি নেই বলছেন চালকল মালিক ও আড়তদাররা। তারা জানান আমদানি বেড়ে যাওয়ায় দাম কিছুটা কমেছে। এছাড়া মোকামে আসা বেশিরভাগ ধানই ভেজা হওয়ায় দাম কম দিতে হচ্ছে। বাজারটা একটু কমছে কারণ ধানটা একদম ভিজা। কৃষক কোনো ধান শুকায় গাছ বিক্রি করতেছে না, ধানটা ইয়ার থেকে আপনার জমির থেকে তুলতেছে লগে লগে মেশিনে, এই ধানটি সাথে আবার থেকে বিক্রি করে। ধান চালের বাজার দর স্থিতিশীল রাখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। মনিরা কাজুরি, ৭১। প্রচণ্ড গরম আর তাপদাহের কারণে রাজবাড়ীতে তীব্র পানির সংকট দেখা দিয়েছে। জেলার ৫ উপজেলা ৪টিতেই বেশিরভাগেরই টিউবওয়েলে পানি উঠছে না। এতে ব্যাহত হচ্ছে দৈনন্দিন কাজ। এছাড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। পাট সহ কৃষি পণ্যের উৎপাদন নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা। এই অবস্থার জন্য অতিরিক্ত সেচকে দুষছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তারা বলছেন পানির স্তর নিচে নেমে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। মেহেদী হাসানের তথ্য এবং ছবিতে বিস্তারিত। প্রচণ্ড গরম আর তাপদাহে অতিষ্ঠ রাজবাড়ীবাসী। এর মধ্যে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। জেলার প্রায় সবকটি উপজেলাতেই টিউবওয়েলে পানি উঠছে না। পানির অভাবে চরম দুর্ভোগে পড়েছে জনজীবন। যে বাড়িতে সামান্য পানি মিলছে সেখান থেকেই পানি এনে চলছে খাওয়া, গোসল সহ দৈনন্দিন কাজ। শুধু টিউবওয়েল নয়, মাঠে ঘাটে কোথাও পানি নেই। পানির অভাবে ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে পাট সহ কৃষিপণ্য উৎপাদন। কৃষকরা বলছেন ঘন্টার পর ঘন্টা মেশিন চালিয়েও কাঙ্ক্ষিত পানি না পেয়ে ফসলের উৎপাদন নিয়ে শঙ্কায় তারা। গানে যদি পানি না থাকে লেয়ার আসে কোথা থেকে, তলে যদি পানি না থাকে তাহলে আমরা এই লেয়ার পাবো কোথায়? এক পাই বইতে ৮ লিটার ১০ লিটার পানি যাচ্ছে, খরচ বেশি ভাঙতেছে, এতে আমাদের পোষাতেছে না। আমরা মনে করি এই দুটি করে সেচ লাগে, দুটি ৩ দিয়ে ঠিক নাই। আমাদের ফসল জন্মানে খুবই কষ্ট হইতেছে, যেহেতু বোর্ডিংয়ে পানি আসছে না। এখন এই যে নদীর পানিটা যে আমরা এখান থেকে পাই, কিন্তু সে পানিটাও আমরা পাইনি এখন। এলাকাবাসী বলছেন একসময় নদী ভরা পানি থাকলেও এখন উন্নয়ন, অপরিকল্পিত খনন ও লুটপাটের কারণে পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে, যার প্রভাব পড়ছে জীবনযাত্রা ও কৃষিকাজে। ২ মাস ধরে পানি ওঠে না, তার উপরে আমাদের ছোট বাচ্চা আছে, পানির খুব কষ্ট হইতেছে, রান্নাবান্নার কষ্ট, তার সব দিক দিয়ে অনেক কষ্ট হচ্ছে। পানি তো ধরেন একেবারে প্রায় উঠতেছে না, পানির অভাবেই তো আমরা মরে যাচ্ছি। যদিও পানির এই তীব্র সংকটের কারণে হিসেবের অতিরিক্ত সেচকেই দায়ী করছেন জনস্বাস্থ্য প্রকৌশলী। ব্যাপকভাবে সেচের কাজে ভূগর্ভস্থ পানি ব্যবহার করার জন্য পানির লেয়ারটা নিচে নেওয়া যাচ্ছে। এই অবস্থায় আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সচেতন আছে সরকারের পক্ষ থেকে। আমরা নিয়মিত ডিপ টিউবওয়েল স্থাপন করতেছি এবং এই বছরও বরাদ্দ আছে। আর পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা জানান পানির স্তর নেমে যাওয়ায় পদ্মা ও গড়াই ছাড়া ছোট নদীগুলোতে পানির সংকট দেখা দিয়েছে। তো যেহেতু শুকনা মৌসুমে পদ্মা এবং গড়াই নদীতেই পানির লেভেল কম থাকে এবং এই লেভেলটা এই ছোট নদীগুলোর যে বেড লেভেল তার থেকেও নিচে থাকে, এই কারণে শুকনা মৌসুমে নর্মালি এই ছোট নদীগুলোতে পানির প্রবাহ ওইভাবে পাওয়া যায় না। রাজবাড়ীর ছোট বড় ৯টি নদীতে পানির প্রবাহ স্বাভাবিক রাখা গেলে কৃষিকাজে বিশেষ ভূমিকা রাখবে বলছেন এই জেলার কৃষক। শরীফ আজাদ প্রীতম, ৭১।
ময়মনসিংহের ধোবাউড়ায় নেতাই নদীতে স্থায়ী বেড়িবাঁধ না থাকায় প্রতি বছর পাহাড়ি ঢল আর বন্যায় ফসল নষ্ট হচ্ছে। এছাড়া ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব আর ভূমিহীন হচ্ছেন হাজারো মানুষ। এলাকাবাসীরা বলছেন, গেল 25 বছরে নেতাই নদীর আগ্রাসন ঠেকাতে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বাবুল হোসেনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি খরস্রোতা নদী নেতাই ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা হয়ে নেত্রকোনার দুর্গাপুরের কংস নদীতে মিশে গেছে এই নদী। বর্ষা এলেই স্থায়ী বেড়িবাঁধ না থাকায় নেতাই নদীর দুই পারের কয়েকটি ইউনিয়নের লাখো মানুষ দিন কাটান শঙ্কায়। প্রতি বছর ঢল ও বন্যায় ফসল ও মাছের ঘের ভেসে যাচ্ছে, ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি ও সরকারি বরাদ্দ লুটপাট সহ স্থানীয় নেতৃত্বের ব্যর্থতার কারণেই স্থায়ী বাঁধ হচ্ছে না। প্রতিটা বাড়ির লোকজন আমরা জাগনা থাকি, বস্তা কোদাল নিয়ে রেডি থাকি, কখন জানি বেড়িবাঁধটা ছুটে যাওয়া মানে আমাদের ঘরবাড়ি শেষ, আমরা নিঃস্ব। নদী শাসন না করে নদীতে ডেজার বয়া খনন করে তারপরে তারা বেড়িবাঁধ হালকা হালকা রিপেয়ারিং করে। এই রিপেয়ারিং কোনো কাজ হয় না। বন্যার সময় বাড়ি ঘর ভেঙে, রাস্তাঘাট ভেঙে, স্কুল কলেজে ক্ষতি হচ্ছে, ফসলের ক্ষতি তো হচ্ছে, এটা হলো 1 নাম্বার। এটা আসলে আমাদের ধোবাউড়া উপজেলার জন্য সবচেয়ে বড় দুঃখ হইল নেতাই নদীর বাঁধ। এটা যদি হয়ে যায় ইনশাল্লাহ আমরা স্বয়ংসম্পূর্ণ। বন্যার হাত থেকে রেহাই পেতে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও নেতাই নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি মনে করছেন। বেড়িবাঁধের সাথে কৃষি এবং কৃষকের ফসল জড়িত, তা আমরা চিন্তা করি যে এখানে যদি একটা স্থায়ী বেড়িবাঁধ হয় তাহলে আমাদের কৃষকরা অনেক উপকৃত হবে। উপজেলা সমন্বয় সভা এখানে ওনারা এই দাবি উপস্থাপন করেছে এবং এই দাবি কিন্তু আমরা জেলাতেও প্লেস করেছি। তো আশা করছি যদি পানি উন্নয়ন বোর্ড এই বিষয়ে একটু ভালো মনোযোগ দেয় তাহলে ইনশাআল্লাহ আমরা সামনে টেকসই কাজ দেখতে পাবো। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, স্থায়ী বাঁধ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করতে 1000 কোটি টাকার একটি প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। আমরা নেতা নদীর যে বিদ্যমান বেড়িবাঁধ আছে সেটা পুনরাবৃত্তিকরণ এবং নতুন বেড়িবাঁধ সংযুক্তকরণ সহ প্রায় 1000 কোটি টাকার একটা সমীক্ষা তার জন্য যাচাইয়ের জন্য প্রেরণ করা হয়েছে। আমরা আশা করছি যে সেটা যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে এই সমস্যাগুলো থাকবে না, অতি দ্রুত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। নেতাই নদীর বেড়িবাঁধ মেরামত ও সংস্কার কাজে গত 5 বছরে খরচ করা হয়েছে 4 কোটিরও বেশি টাকা। তবে উপজেলার কৃষি ও মৎস্য খাত এবং বসতবাড়ির ক্ষতির অঙ্ক এই খরচের কয়েক গুণ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শরীফ আজাদ প্রীতম, 71। মেহেরপুরের বারাদি বিএডিসি বীজ উৎপাদন খামারের বৈদ্যুতিক সেচ যন্ত্রে 3টি ট্রান্সফরমার চুরি হয়েছে। মঙ্গলবার রাতের কোনো এক সময় অজ্ঞাত চোরেরা খুঁটির ওপর থেকে 3টি ট্রান্সফরমার এবং মূল্যবান মালামাল নিয়ে যায়। বুধবার সকালে বিষয়টি খামার কর্তৃপক্ষের নজরে আসে। এতে খামারের ধান, বীজ সহ বিভিন্ন ফসল আবাদ ঝুঁকির মধ্যে পড়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মেজবাউদ্দিন জানান, খামার কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত কোনো অভিযোগ আসেনি, তবে বিষয়টি জানার পর চুরির সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে ত্রাণ মানবিক সহায়তা স্থানান্তরের শেষে সেখানে আটক 20 বাংলাদেশিকে নিয়ে চট্টগ্রামে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বা নৌজা সমুদ্র অভিযান। নৌ কর্মকর্তারা জানান, প্রায় 2 সপ্তাহের মিয়ানমার সফরে তারা আটকে পড়া নাগরিকদের উদ্ধার এবং চিকিৎসা সেবা দিয়েছেন। প্রণবেশ চক্রবর্তী প্রতিবেদনে বিস্তারিত। ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে উদ্ধার অভিযান ও মানবিক ত্রাণ সহায়তা শেষে উদ্ধারকারী দলের সদস্যদের নিয়ে 13ই এপ্রিল মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর ছেড়ে আসে নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র অভিযান। সোমবার দুপুর 1টায় বাংলাদেশ নৌবাহিনীর নেভাল বার্থ 2তে ফেরে জাহাজটি। উদ্ধারকারী দলের 55 সদস্যের পাশাপাশি জাহাজটি সঙ্গে করে নিয়ে আসে মিয়ানমারে 2 বছর ধরে আটক থাকা 20 বাংলাদেশিকে। মুক্ত হয়ে দেশে আসতে পারায় তারা নৌবাহিনী ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। মিয়ানমারে আমাকে ওখানে মারধর করে টাকা নিয়েছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা নেওয়ার পরে আমাকে 9 দিন পরে আমাকে আবার বড় বুড়ে উঠে দেওয়া হয় যে নাকি মালয়েশিয়ার বুড়ে, ওই মালয়েশিয়া যাওয়ার জন্য বুড়ে উঠে দেওয়া হয়। সাগরে আমরা প্রায় 6-7 দিন ছিলাম। 6-7 দিনের মধ্যে আমরা ওইখানে মিলিটারির কাছে ধরা খাইছি। ধরা খাওয়ার পরে আমাদেরকে জেল মারছিল, জেলে আমরা 2 বছর পর্যন্ত ছিলাম। নৌবাহিনীর কর্মকর্তারা জানান, ফিরে আসা 20 বাংলাদেশি 2 বছর যাবৎ মানব পাচারের শিকার হয়ে মিয়ানমারে আটক ছিল। ভূমিকম্পের উদ্ধার কাজে গিয়ে তাদের মুক্ত করে নিয়ে আসার সুযোগ তৈরি হয়। মানব পাচারের শিকার এই কিশোররা 2 বছর যাবৎ মায়ানমারের সংশোধনাগারে আটক ছিল। তাদের প্রত্যাবর্তনে এই 2 দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দীর্ঘদিন ধরে কূটনৈতিক আলোচনা চলমান ছিল। এমত অবস্থায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ
ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে মায়ানমার পৌঁছালে আটককৃত এই কিশোরদের প্রত্যাবর্তনের দ্বার উন্মোচিত হয়। ফলে দীর্ঘদিন আটকে থাকা বাংলাদেশি নাগরিকরা মুক্তি পায়। 120 টন ত্রাণ ও মানবিক সহায়তা নিয়ে গত 8ই এপ্রিল বাংলাদেশ থেকে মিয়ানমার যাত্রা করেছিল বানৌজা সমুদ্র অভিযান। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম। সিরাজগঞ্জে সরকারি এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের অংশগ্রহণে দিনব্যাপী হজ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ইসলামিক ফাউন্ডেশন এবং জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে জেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই কর্মশালার আয়োজন করা হয়। সারাদিন এই প্রশিক্ষণের উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। এ সময় তিনি বলেন, এই প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে হজ পালনকারীরা যাবতীয় নিয়ম কানুন এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারবেন। হজ যাত্রার সময় যে কোনো জরুরি পরিস্থিতিতে হাসপাতাল বা ক্লিনিক কিভাবে স্বাস্থ্যসেবা নিতে হবে সে বিষয়েও সচেতন থাকতে হবে। ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রংপুরে ব্যবসা প্রতিষ্ঠান আধা বেলা বন্ধ রেখে প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে কর্মসূচি। এই সময় নগরীর সুপারমার্কেট সহ সব ব্যবসা প্রতিষ্ঠান ছিল বন্ধ। এই সময় ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ এবং ফিলিস্তিনের শহীদদের জন্য দোয়া করা হয়। এর আগে ইসরায়েলের সব পণ্য বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের এই সমাবেশ আমরা সকল মুসলিম মানুষের এই শিশু বাচ্চা বলেদেরকে অন্যায়ভাবে হত্যা করেছে তার প্রতিবাদ আমরা এই সমাবেশ করছি। আজকে ফিলিস্তিনি যেভাবে শিশু হত্যা, মানুষ হত্যা, সমাজকর্মী এবং সাংবাদিকদের ওপর চড়া হয়ে বম্বিং করে হামলা করতেছে, আমরা এই মঞ্চ থেকে ঘৃণা জানাই, ধিক্কার জানাই। ইসরায়েলি যে পণ্যগুলো আছে সেটি একটি তালিকা করে বাংলাদেশে যেন অবৈধ ঘোষণা করা হয়। এই আইটেমগুলো কোনো ইম্পোর্টার যেন আর ইম্পোর্ট করতে না পারে, ভোক্তা পর্যায়ে, খুচরা পর্যায়ে, এটি আর আমরা মার্কেটে ছাড়তে চাই না। বান্দরবনের রাজার মাঠে সাংগ্রাই উপলক্ষে আয়োজন হয়েছে জলকেলি উৎসবের। এতে অংশ নিয়েছেন মারমা সম্প্রদায়ের সব শ্রেণী পেশার মানুষ। জলকেলি উৎসবের আরো খবর আমরা জানতে চাই। বান্দরবন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জহির রায়হান। জয় রায়হান, সাংগ্রাই উৎসবের এই জলকেলি আয়োজনটা সবচেয়ে আকর্ষণীয় এবং ঐতিহ্যবাহী যতটুকু আমরা জানি, সেই হিসেবে সে আয়োজনটা কেমন চলছে, পর্যটকদের উপস্থিতি কেমন দেখছেন, মারমা সম্প্রদায়ে যারা অংশ নিচ্ছেন তারাই বা পুরো আয়োজন নিয়ে আসলে কি বলছেন? আপনি আসলে যেমনটা বলেছেন, আসলে পার্বত্য চট্টগ্রামে আসলে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই যে উৎসবটা হচ্ছে আসলে আমাদের প্রধান সামাজিক উৎসব। বছরের প্রথম দিন, প্রথম শেষ দিন এবং প্রথম 2 দিন ওরা এই উৎসবটি পালন করা থাকে। এই উৎসবের মূল আকর্ষণ হচ্ছে আসলে এখানে জলকেলি উৎসব। জলকেলি উৎসবটা এখানে মারমাদের কাছে আকর্ষণীয় এবং অত্যন্ত পবিত্র একটি উৎসব। যে উৎসবটির কারণ হচ্ছে যে ওরা মনে করে বছরের প্রথম দিন, বছরকে বিদায় এবং বছরের নতুন বছরকে বরণ করে নিতে পবিত্র জলের মাধ্যমে তাদেরকে যে বর্ষণ করা হয়, বর্ষণের মাধ্যমে জলকে যে পানিকে ওনারা সবচেয়ে পবিত্র মনে করে। এরা মনে করে যে বছরের শেষ দিন ও বছরের প্রথম 2 দিন যে ক্রিয়া করা হয়, যেটা পানি বর্ষণ করা হয়, পানি বর্ষণের কারণে ওনাদের যে বিগত বছরের যে দুঃখ গ্লানি পাপাচার আছে, পাপাচার গুলো আসলে ধুয়ে মুছে চলা যায়। নতুন বছরকে নতুন করে ওনারা শুরু করতে পারেন। এবং ওনারা এই যে প্রধান সামাজিক উৎসব সাংগ্রাই উৎসবটি আসলে ওনাদের একটা ধর্মীয় উৎসবের মধ্যে পড়ে। যেমন এই উৎসবটার কারণে যে উৎসবটার কারণে আপনার আসলে এই যে কত প্রায় 700-800 বছর ধরে আসলে এখানে এই উৎসবটি পালন করা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে কিছুক্ষণ আগে প্রায় 10-12টি দল এই পানি খেলায় উৎসবে অংশগ্রহণ করেছিল। এবং এই যে এই মুহূর্তে একটু আগে পানি খেলা ছোট ছোট বাচ্চারা আসলে এখানে পানি খেলায় মগ্ন হয়েছেন এবং এখানে প্রচুর দর্শক আসলে এখানে উপস্থিত হয়েছে পানি জলকেলি উৎসবকে দেখতে। পাহাড়ি বাঙালির একটি মেলায় পানি খেলা উৎসবটি আসলে এই পার্বত্য চট্টগ্রাম মারমা সম্প্রদায়ের একটা প্রধান সামাজিক উৎসব এবং উৎসবের কারণে এখানে আসলে দেশি বিদেশি যে আমাদের দেশের পর্যটকরা, বিদেশি পর্যটকরা এখানে প্রতি বছরে ভিড় জমায়। এখানে মঞ্চে ওদের লোকজ সংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে দর্শকরা
উৎসব উপভোগ করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে মারমা সম্প্রদায়ের যে বছরের যে ওনাদের যে প্রতি বছর এখানে যে উৎসবগুলো হয়, উৎসবগুলো আসলে খুব জমকালো হয় এবং জয় রাহেন, আপনার মাধ্যমে আসলে আমরা মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি যারা আসলে এই আয়োজনে অংশগ্রহণ করছেন, অর্থাৎ জ্বালা জলকিরির যারা মূল আয়োজক তারা তো আছেনই এবং সাধারণ মানুষের যে উচ্ছ্বাস সেটা আমাদের চোখে পড়ছে। নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে আপনার সঙ্গে। বান্দরবন থেকে আমাদের সঙ্গে মারমা সম্প্রদায়ের যে জলকেলি উৎসব চলছে সাংগ্রাই উপলক্ষে সেই খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ওদিকে রাঙ্গামাটির বাঙালহালিয়ায় নানা আয়োজনে পালিত হচ্ছে এই মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই বা জলকেলি উৎসব। নতুন বছর বরণে উৎসবে মেতেছে মারমাপাড়ার বাসিন্দারা। বুধবার সকাল থেকে বাঙালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে দিনব্যাপী আয়োজন। 11:30টায় মং বাজিয়ে উদ্বোধন হয় জলকেলি উৎসবের। এ সময় একে অপরকে পানি দিয়ে ভিজিয়ে উৎসবে মাতেন মারমা নারী পুরুষ। উৎসবে অংশ নিতে সেখানে জড়ো হয়েছেন রাঙামাটির বিভিন্ন এলাকার মারমা সম্প্রদায়ের মানুষ। পানি খেলা দেখতে সেখানে উপস্থিত হয়েছেন সব বয়সের মানুষ এবং অনুষ্ঠান শেষ হবে রাত 7টায়। কাজ করব, গান করব, এনজয় করব। আজকে আমরা কাজ করতে এসেছি, এখানে আনন্দ করতে এসেছি, উপভোগ করতে। সবাই একসাথে এনজয় করার জন্য অনুরোধ করলো। আর নতুন বছরে সবাইকে শুভেচ্ছা। জল উৎসবে অনেক মজা করব। আজকে আমরা সবাই মিলে পানি খেলবো। কালচার ধরে রাখার জন্য আমরা এগুলো অনুষ্ঠান করে থাকি সবসময়। প্রতি বছর সাংগ্রাই উদযাপন করে আসছি, এবারও আমরা এই উদযাপন করতেছি। আপনারা উপভোগ করবেন, দেখবেন এখানে অনুষ্ঠান অত্যন্ত সুন্দর। আমাদের নিজেদের মারমাদের যেটা সংস্কৃতি ঐতিহ্য আমরা তুলে ধরব, আমাদের উদ্দেশ্য এটা। এ পর্যায়ে জলকেলি উৎসবের খবর জানবো এবং সেটা রাঙামাটির। আমাদের সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উচিংছা রাখাইন। উচিংছা, এর আগে আমরা বান্দরবনে যেই উৎসবটা চলছে জলকেলির মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উপলক্ষে সেটা দেখছিলাম। আমরা রাঙামাটির আয়োজনটা একটু দেখতে চাই। সেখানে কি পরিমাণ মানুষের উপস্থিতি চোখে পড়ছেন, পর্যটকদের ভিতরে বিদেশি অতিথিরা কেমন এসেছেন, পুরো আয়োজনটা নিয়ে মারমা সম্প্রদায়ে যারা অংশ নিচ্ছেন তারাই বা কি বলছেন? রাকিব, আজকে 11:30 থেকে কিন্তু উদ্বোধন মং বাজিয়ে কিন্তু উদ্বোধন করা হয়েছিল। এরপরে হচ্ছে যেখানে জলকেলি উৎসব হয়েছে সেখানে কিন্তু উদ্বোধন করার পর থেকে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু মানুষের খেলা এখানে এই বাচ্চা ভরে গেছে। আমি যদি একটু রাখি আপনাকে দেখাতে চাই, মূলত হচ্ছে এইখানে বিশেষ করে এই বাঙালি মাঠ প্রাঙ্গণে কিন্তু মোটামুটি হাজার মানুষের সমাগম বলতে গেলে একেবারে এখানকার মারমা নারী পুরুষ একেবারে নাচে গানে কিন্তু একাকার হয়ে পড়েছে। মূলত এখানে আমি যদি দেখাই, এখানে একেবারে একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। সকালে কিন্তু ছিল হচ্ছে সাংস্কৃতিক, আগে ছিল হচ্ছে মারবাদে ঐতিহ্যবাহী গান এবং গানে ভরপুর ছিল। কিন্তু এখনো হচ্ছে চলছে যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এখানে বাংলা এবং বিভিন্ন নাচের চলছে এবং এখানকার যারা আদিবাসী বারমা সম্প্রদায় আছে, পাশাপাশি এখানে পার্বত্য চট্টগ্রাম বারমা, চাকমা, ত্রিপুরা এবং বাঙালি সহ এখানে বিভিন্ন জেলা থেকে কিন্তু পর্যটক সমাগম হয়েছে। পাশাপাশি মানুষের যে উল্লাস এবং গানে সেটা হচ্ছে আপনাকে দেখাতে চাচ্ছি। আপনি দেখছেন হচ্ছে এখানে বাঙালি যে মাঠ প্রাঙ্গণে সেখানে কিন্তু মোটামুটি এখানে নাচের গানে পাহাড়ি এখানকার যে মারমা সম্প্রদায় রয়েছে নাচ এখানে কিন্তু ভরপুর কিছু চলছে। মূলত এখানে রাকিব, আপনারা দেখছেন হচ্ছে এখানে মোটামুটি বাঙালি যে মাঠ প্রাঙ্গণে সেখানে কাঁধে কাঁধে বেড়ে গেছে এখানে পুরুষের যে উল্লাস এবং নিজেদের একটু দেখাতে চাই। অনেক ধন্যবাদ উচিংছা রাখেন। আপনার মাধ্যমে আসলে ছবিগুলো দেখতে পাচ্ছে এবং নিশ্চয়ই এই আয়োজনে খুঁটিনাটি সবকিছু আপনার প্রতিবেদনে উঠে আসবে এবং সেখান থেকে হয়তো রাঙামাটির জলকেলি উৎসবের আরও খবর আমরা পরবর্তীতে দর্শকদেরকে জানাতে পারবো। যুক্ত হয়েছিলেন রাঙামাটি থেকে আমাদের সহকর্মী উচিংছা রাখাইন। আগের মতো উৎসব মুখর না হলেও স্রেফ ঐতিহ্য রক্ষার তাগিদেই বছরের প্রথম দিন হালখাতা করেছেন নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের ব্যবসায়ীরা। তারা জানান কিছু ঐতিহ্যের শেকড় এত গভীরে যে আধুনিকতার শত ঝাঁপটাও তাকে টিকিয়ে রাখতে হয়। হালখাতা সেরকমই একটি ঐতিহ্য। হাবিবুর রহমানের তথ্য এবং ছবিতে আরও একটি প্রতিবেদন। বাণিজ্য নগরী নারায়ণগঞ্জে হালখাতা উৎসবের ইতিহাস দীর্ঘ 245 বছরের। আগে হালখাতা উৎসবের কার্ড ছাপা হতো। কার্ডে হিন্দু ব্যবসায়ীদের জন্য মাটির সরাতে কলা গাছের পাতা, ডাব এবং দেবতা গণেশের ছবি থাকত। অন্যদিকে মুসলিম ব্যবসায়ীদের কার্ডে থাকত মসজিদের মিনার। এই উভয় রীতির মধ্যেই ছিল হালখাতার আমন্ত্রণ।
কেউ কেউ ছাপাতো বাংলা সনের ক্যালেন্ডারও। তবে কালের বিবর্তনে ও আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে গেছে সেই ঐতিহ্য। কিন্তু এখনো কোনো কোনো ব্যবসায়ী সেই পুরনো ঐতিহ্য ধরে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঐতিহ্য আমরা ইচ্ছা করি ধরে রাখি এই কারণে যে বছরে একবার তো ক্লোজিং করা উচিত। নতুন বাকি বার্তা যেগুলো আছে সেগুলা নতুন পুরাণ করি, মিষ্টি মুখ করি। উৎসব উদ্দীপনার সহিত আমরা নববর্ষ পালন করতেছি আলহামদুলিল্লাহ। নিতাইগঞ্জ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি শঙ্কর সাহা বলেন, 1777 সালে শহরের দেওভোগে শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিওর আখড়া প্রতিষ্ঠা হওয়ার পর হিন্দু ব্যবসায়ীরা তাদের বাংলা বছরের প্রথম দিন আখড়ার ঠাকুরের চরণ ছুঁয়ে নতুন খাতা খুলতেন। মন্দিরে আমরা কিন্তু খাতাটা নিয়ে যাই, ওইখানে পুরোহিতের আমাদের ব্রাহ্মণ দ্বারা এটাকে পূজা করা হয়। তারপর আমরা খাতাটা নিয়ে আসি, এসে আমাদের গদিতে এটার মধ্যে সিঁদুর তারপরে হলুদ লাগিয়ে তারপরে আমরা আনুষ্ঠানিকভাবে পূজা করে তারপরে আমরা আমাদের ব্যবসা কার্যক্রম শুরু করি। বাংলা বছরের প্রথম দিন শহরের কালীর বাজার ও মিনা বাজার স্বর্ণপট্টির 5 শতাধিক স্বর্ণালঙ্কার বিক্রির দোকানেও হালখাতা হয়। তবে ব্যবসায়ীরা বলেন, শহরের বিস্তারের সাথে সাথে এই ঐতিহ্য রং হারাতে শুরু করেছে। আগে যেরকম একটা কাস্টমার আপনার দোকানে এটা আপনার একবারে রেগুলার ছিল, এখন কাস্টমার মনে করেন যেখানে সুযোগ পায়, যেখানে কম পায়, যেখানে সুযোগ সুবিধা পায় সেখানেই ও এটা এভিল করে। তো যার দরুন মনে করেন আপনার যে কাস্টমারকে নিয়ে যে পয়লা বৈশাখের যে অনুষ্ঠানটা সেটা এখন অনেকটা ওই সংকুচিত হয়ে গেছে। মানুষে মানুষে বিশ্বাস, আস্থা ও গভীর সম্পর্কের প্রকাশ ঘটত হালখাতার মাধ্যমে। তবে রং ফিকে হয়ে এলেও ব্যবসায়ী মহলে এখনো রয়েছে হালখাতার চল। মনিরা কাজরি, ৭১। বাংলা নববর্ষ মানেই উৎসব, আর উৎসব মানেই মানুষে মানুষে মিলন। তবে হবিগঞ্জে চুনারুঘাটে নববর্ষ উদযাপনের যে রীতি সেটা একটু আলাদা। এখানে পঞ্জিকার হিসেবেই বসে বৈশাখী মেলা, যা টিকে আছে অন্তত 2 শতাব্দী ধরে। শাকিল চৌধুরী তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বাংলা নতুন বছরে প্রতীক্ষিত উৎসব হয়ে ওঠে হবিগঞ্জের চুনারুঘাটের বৈশাখী মেলা। একদিনের আয়োজনে মিশে থাকে গ্রামীণ বাংলার প্রতিটি ছোঁয়া। লাঙল, জোয়াল, মই, ঘাইলছিয়া, মাছ ধরার সরঞ্জাম থেকে শুরু করে কি নেই মেলায়। চাষাবাদ বা জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সবই মেলে এখানে। চাষিরা বছর ধরে অপেক্ষা করেন এই দিনটির জন্য। সময়গতভাবে বাংলার অনেক জেলা থেকে মানুষজন আসে, এখানে মিলে না এমন জিনিসও মিলে। যেমন আমরা প্রাচীন কিছু জিনিস এখানে পাওয়া যায় যেগুলো বাজার হাটে আমরা সচরাচর পাই না। এই চুনারুঘাট এলাকার লাগে এই এক বছরের প্রত্যেকটা সামানা মজুদের একটা বাজার। ধরুন লাঙ্গল কিনবো, জোয়াল কিনবো, কৃষিকাজের লেগে যা যা আছে যাবতীয় সবকিছু আছে। দীর্ঘদিন ধরে মেলায় আসছেন অনেকেই, কেউ কেউ আসছেন টানা 50 বছর ধরে। শৈশবের দিনগুলো এখনো ছুঁয়ে যায় তাদের। আমার বয়স মনে করুন 65, ওই 10-12 বছর থেকে যে আওয়া ধরছিলাম তাই তো কোনো বছর বাদ দিই না। মেলাতে মনে করেন আমাদের গ্রাম বাংলার অনেক সৌন্দর্য জিনিস ফুটে উঠেছে, যেমন মাছ ধরা ফুল আছে, জাল আছে, আমাদের কৃষকের লাঙ্গল, জোয়াল সবকিছু এভরিথিং মিলে। মেলায় বসে খই, মুড়ি, বাতাসা সহ মুখরোচক নানা দেশীয় খাবারের পসরা। আর মেলা উপলক্ষে এলাকায় বেড়াতে আসেন স্বজনরা, তাদের জন্য কেনা হয় মিষ্টি জাতীয় নানা খাবার। এই বাণীর উপলক্ষ করে আমরা বাড়ি ঘরের মাঝে বিভিন্ন স্থান থেকে আমরা আত্মীয় স্বজন আয়, এটা আমরা সংস্কৃতি, আমরা ঐতিহ্যটা ধারণ বাহন করে আমরা লালন করে আমরা মনের মধ্যে। আরো অনেক কেনাকাটা আছে, যেমন সিমের বিচি, তেঁতুল, এই ধরনের আরো কিছু কেনাকাটা করবো। মেলায় বেচাকেনা নিয়ে খুশি বিক্রেতারা, তবে তারা বলছেন কৃষি পণ্যের চাহিদা আগের মতো নেই। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে কিছু কিছু ঐতিহ্য। কেউ কয় চাই, কেউ কয় পারন, আমরা কই চাই। এগুলো আমি প্রায় 20 বছর ধরে আমার পেশা। প্রতি বছর ওই 150-200 মাল আনি, আল্লাহর রহমতে বেচে যায়। গত বছর বেচে গেলাম 40-50 টাকা বেচে, এবারও আল্লাহর মতো ওরকম বিক্রি হবে। পণ্যের বেচাকেনা ছাড়াও মেলায় শিশুদের বিনোদনের জন্য রাখা হয় নাগরদোলার আয়োজন। সব মিলিয়ে এক প্রাণের উৎসব হয়ে ওঠে এই বৈশাখী মেলা। ইতিহাসের পাতায় না থাকলেও মানুষের মুখে মুখে টিকে আছে 200 বছরের এই মেলার গল্প। মনিরা কাজরি, ৭১। বাংলা নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী লাঠি খেলা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী জেলা শাখার উদ্যোগে আয়োজন করা হয়। বাদ্যের তালে তালে নেচে গিয়ে নতুন বছর উদযাপন করেন দলটির হাজারো নেতাকর্মীরা। আর নতুন প্রজন্মের কাছে বাংলা লোকজ সংস্কৃতি তুলে ধরার পাশাপাশি নিজেদের অধিকার আদায়ে সচেতন হবার আহ্বানও জানানো হয়। মেহেদী হাসানের তোলা ছবিতে রাশেদুল হক রুশোর রিপোর্ট।
বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গলবার বিকেলে বিএনপির হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এ সময় সবার হাতে ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি। পরে শহরের বিভিন্ন সড়ক ঘুরে তারা মিলিত হন পদ্মা নদী সংলগ্ন লালন শাহ মুক্তমঞ্চ এলাকায়। সেখানে সবাই যে যার মতো করে লাঠি খেলায় মেতে ওঠেন। অংশ নেন দলের সিনিয়র নেতারাও। রাজশাহী জেলা বিএনপি 17 বছর পর সারা বাংলাদেশের নায়ক রাজশাহীতে স্বাধীনতা ফিরে পাওয়ায় এই গ্রাম বাংলার ঐতিহ্য আমরা তুলে ধরেছি। যে লোক সংস্কৃতি এবং লোকমেলা, যে পান্তা খাওয়া, এগুলোর মধ্য দিয়ে কিন্তু আমাদের একটা আন্দোলনের একটা মেসেজ আমরা সারা বাংলাদেশকে দিতে চাই। বাঙালি জীবনে লোকসংস্কৃতির এক সুদূর প্রসারী প্রভাব রয়েছে, তাই এমন আয়োজন তরুণ প্রজন্মের মাঝে দেশপ্রেম বাড়াবে, গড়বে ঐক্যবদ্ধতা, এমনটাই মনে করেন দলটির সিনিয়র নেতারা। আমি ইতিমধ্যে মোষের গাড়ি, তারপরে ঘোড়া, হাতি এগুলো র্যালি করেছি বিভিন্ন জায়গায়। আগামীতে আমরা এই যেহেতু 16 বছর আমরা করতে পারিনি, সেহেতু আমরা আমাদের ইচ্ছা আগামী বছর আমরা আবার ব্যাপকভাবে করবো ইনশাল্লাহ। শুধু বিনোদন নয়, এমন আয়োজনের মধ্য দিয়ে যে কোনো পরাশক্তির চোখ রাঙানি মোকাবেলার সাহস সঞ্চয় করতে হবে বললেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। কোন বৃহৎ শক্তির চোখ রাঙানিতে বাংলাদেশে 18 কোটি মানুষ ভয় পায় না। এই লাঠির জোরে প্রয়োজন 18 কোটি মানুষ এক হয়ে তারা ঐক্যবদ্ধভাবে সকল অন্যায়ের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। এইটি হচ্ছে আমাদের আজকের মেসেজ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এমন আয়োজন আগামীতেও করা হবে বলে জানান বিএনপি নেতাকর্মীরা। রাশিদুল হক রুশো, ৭১, রাজশাহী। একইভাবে বাংলা নববর্ষ উপলক্ষে জেলা বিএনপি উদ্যোগে ঐতিহ্যবাহী কাবাডি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলা বিএনপি কাবাডি দল এবং পৌর বিএনপি কাবাডি দল অংশ নেয়। খেলায় সদর উপজেলা বিএনপি কাবাডি দল 35 পয়েন্ট পেয়ে বিজয়ী হয়। পরে খেলায় পুরস্কার বিতরণ করেন জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর করিম ময়ূন। এছাড়া অন্যান্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে পাতা খেলা 100 বছরের পুরনো এবং এই খেলা 2 দশক আগেও নিয়মিত ছিল। ধীরে ধীরে সেটা বিলুপ্ত হয়েছে। তাই 1432 বঙ্গাব্দে বৈশাখী বিনোদন বাড়াতে নতুনভাবে আয়োজন করা হয়েছিল সে ঐতিহ্যবাহী পাতা খেলার, যেখানে অংশ নিয়েছিলেন বিভিন্ন এলাকা থেকে আসা তান্ত্রিক দল। সামিউল ইসলাম আরিফের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। দিনাজপুরের সীমান্ত শহর হিলিতে ইটাই ভূমিহীন বহুমুখী সমবায় সমিতি ও মৎস্য চাষী সমবায় সমিতি এবার আয়োজন করেছিল অভিনব এই খেলার নাম পাতা। এর জন্য মাঠের মাঝখানে রোপণ করা হয়েছে কলা গাছ। দলের পক্ষে তান্ত্রিকরা একজন করে মন্ত্র দিয়ে পাতার উপরে তুলা রাশির 3 থেকে 4 জনকে মাঠের মাঝখান থেকে নিজের দিকে টানার প্রতিযোগিতা করেন। যে দল তাদের মন্ত্রের মাধ্যমে পাতা নিজেদের দাগের মধ্যে টেনে বশ করতে পারবে সেই দলই পয়েন্ট পাবে। এজন্য তান্ত্রিকরা সঙ্গে মানুষের মাথার খুলি, লাঠি, জবা ফুল, মন্ত্র পড়া বদনা ভর্তি পানি, ধুলা, আগরবাতি, মোমবাতি, হরিণের শিং সহ বিভিন্ন প্রকার গাছের শেকড় ও গাছের বাকল ব্যবহার করেন। এর সঙ্গে পড়তে থাকেন নানা ধরনের মন্ত্র। গ্রাম বাংলার ঐতিহ্য খেলা আমার আসলে খুব যে জায়গায় হয় আমি আসলে অন্ততপক্ষে যাই, চেষ্টা করছি। এই খেলা উপভোগ করতে ইটাই খামারে আশেপাশের গ্রামের নারী ও পুরুষ সহ উৎসুক জনতার উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আমি ছোট তো কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। এটা দ্বিতীয়বার দেখা। আয়োজক জানান অনেক আগে এই খেলা হতো, দীর্ঘদিন ধরে আয়োজন না করায় ঐতিহ্যবাহী পাতা খেলা হারিয়ে যাচ্ছে। তাই পহেলা বৈশাখ ও বর্ষবরণ উপলক্ষে এর আয়োজন করা হয়। পাতা খেলা খুব সুন্দরভাবে দর্শক উপভোগ করতেছে। বিভিন্ন দূর দূরান্ত থেকে দর্শক এসেছে এবং বিভিন্ন দূর দূরান্তের বিভিন্ন থানা এবং জেলা পর্যায়ে খেলোয়াড়গণ এখানে উপস্থিত হয়েছে। আগামীতে এমন আয়োজনকে আরও সহযোগিতা করার কথা জানান উপজেলা বিএনপি সভাপতি। ছোট বড় সবাই এই সেই বিগত দিনের যে সংস্কৃতি, আমাদের বাঙালির যে ঐতিহ্য, সেই জিনিসটাই আজকে আমি উপলব্ধি করতে পারছি। পাতা খেলায় অংশ নেওয়া 6টি তান্ত্রিক দলের মাঝে আলিহাট ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের তসলিম উদ্দিনের তান্ত্রিক দলকে চ্যাম্পিয়ন ও বোয়ালদার ইউনিয়নের ফারুক মিয়ার দলকে রানার্স আপ ঘোষণা করেন আয়োজকরা। বিজয়ী দলকে স্মার্টফোন ও রানার্স আপ দলকে গামছা, প্লেট ও একটি বই দেওয়া হয়। হাসান আহমেদ, ৭১।